সুপ্রিয় দর্শক, আমি আফজার হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছে ঐক্যমত্য কমিশন। সংস্কার নিয়ে জামায়াত সহ 16টি দল তাদের মতামত জমা দিয়েছেন। রোববার ঐক্যমত্য কমিশনের কাছে মতামত জমা দেবে বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সংস্কার না হলে স্বৈরতন্ত্র মোকাবেলা করা সম্ভব হবে না। সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা ভেতর বাহির থেকে হচ্ছে বলেও মন্তব্য তার। সমসাময়িক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ঐক্যের চেষ্টায় সংলাপ। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, রাজনৈতিক বিশ্লেষক, এবং ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি ঐক্যের চেষ্টায় সংলাপ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশন সংলাপ শুরু করেছে। আজকে এলডিপির সঙ্গে সংলাপ করেছে এবং এলডিপি তাদের যে মতামত সেটি দিয়েছে। রাজ্জাকী ভাই যেটি শুরুতে বলছিলেন, জাহিদ ভাই আপনাকে দিয়েই শুরু করি। এই যে সংলাপটা শুরু হলো, আজকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন যে সংস্কারকে বাধাগ্রস্ত করতে ভেতরে এবং বাহির থেকে ষড়যন্ত্র হচ্ছে। এর কোনো আলামত বা ইঙ্গিত আপনি দেখতে পাচ্ছেন কিনা? আমি দেখতে পাচ্ছি, এবং এটা হবারই কথা। মানে সংসার ব্যাপারটা, মানে মেডিকেল টার্মে যদি বলি, খানিকটা সার্জারির মতো। আপনি একটা সার্জারি যখন করবেন, ইট উইল বি পেইনফুল, এবং একটা পেইনফুল সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হবে, এবং পরে সেটার বেনিফিট পাওয়া যায়। এবং এই পেইনফুল সিচুয়েশনটাই আমরা অনেকে মেনে নিতে পারবো না। আরেকটা জিনিস খুব জরুরি, সেটা হলো যখন একটা সংস্কার আমরা করব, সমাজে এক্সিস্টিং কিছু মানুষের ক্ষমতা, তার নানান রকম বেআইনি উপার্জন বাধাগ্রস্ত হতে পারে। ফলে দেখা যাবে সেটা ছাড়তে চাইবেন না অনেকে। একটা ছোট উদাহরণ দিই। আমাদের মোবাইল কোর্ট এখনো চলে, তাই না, প্রশাসনিক ম্যাজিস্ট্রেটদেরকে দিয়ে। এটা একেবারে অসাংবিধানিক। রাজ্জাকী ভাই আছেন, আমাদের আর্টিকেল 22 আমাদের বিচার বিভাগকে প্রশাসন থেকে পুরো পৃথকীকরণের কথা কনস্টিটিউশনালি বলা আছে। কিন্তু আমরা দেখেছি মোটা দাগে বিচার বিভাগ পৃথক হলেও একসময় তো আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা সহ এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট সমানে বিচার করতে এজলাসে বসে, কিন্তু এখনো মোবাইল কোর্টে আছে। আমি দুর্নীতির কথা সরিয়ে রাখি, কিন্তু যদি আপনি এটাকে ইম্পোজ করেন, আমাদের এই যে বিচার বিভাগ যে সংস্কার কমিশন আছে, তারা যে পুরো পৃথকীকরণের কথা বলছেন, এটা যখন সরিয়ে ফেলবেন তখন আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের একটা পাওয়ার কিন্তু কমে যাবে। উনি মোবাইল কোর্ট পরিচালনা করছিলেন, অনেকের সামনে অনেকে হিরো হয়েছেন। আমাদের দুজন 1-11 সময়ের দিক, ওই সময় একজন, পরবর্তীতে কিছুদিন আগে একজন, দুজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে রকস্টারের মতো ফেমাস হয়েছেন। কিন্তু এটা অসাংবিধানিক, এটা একটা স্টেটে হতে পারে না। এভাবেই আপনি যখন জেনুইন সংস্কার, আমি আবারও বলি, ওনারা যদি খুব ভালো কাজও করে থাকেন, এই কাজটা আমরা হতে দিতে পারি না। কারণ একটা স্টেট কিভাবে তৈরি হবে তার কোনো বেসিক ফান্ডামেন্টালস আছে, সেটা মানতে হবে। ঠিক একইভাবে আপনি যখন কাজ করতে শুরু করবেন, তখন কারো না কারো ক্ষেত্রে প্রবলেম হবে। পুলিশ সংস্কারের জন্য একটা কমিশনের আলাপ এসছে। এই কমিশনটা নিয়ে ঠিক যেমনভাবে চাওয়া হয়েছে চাওয়া হয়নি, কিন্তু এটা যদি ফাইনালি হয়, একটা পুলিশ কমিশন যেটা সরকারের সরাসরি নিয়ন্ত্রণে না থাকে, একটা কমিশনের অধীনে হবে, যারা যখন ক্ষমতায় থাকবেন তারা ইচ্ছা মতো পুলিশকে ব্যবহার করতে প্রবলেম হবে। আমি একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম, নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন। ধরুন আমাদের একটা প্রপোজাল আছে এরকম, ডিসিদেরকে শুধু রিটার্নিং অফিসার করতে হবে এমন বাধ্যবাধকতা থাকা যাবে না। এবং আমরা রেদার চাই, যেহেতু ওনারা সরকারের মানুষ, আমরা চাই নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা দিয়ে যতটা সম্ভব, এবং খুব দ্রুতই সব রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের কর্মকর্তা হবেন। তো এটা যখন হবেন, প্রশাসনের যারা আছেন তারা ওই সময় রিটার্নিং অফিসার থাকতেন, তারা বিরাট পাওয়ারফুল মানুষ থাকতেন ওই সময়, ওটা থাকবে না, ওনার ভাল লাগবে না। তো ফলে যে কথাটা বলছিলাম, সংস্কার যখন আপনি করতে যান, সংস্কারের পেইন অনেকের গায়ে কিন্তু লাগবে। সো ভেতর থেকে চেষ্টা থাকবে এটা যাতে না হয়। জনপ্রশাসন সংস্কার নিয়ে আমরা দেখিনি যে একটা প্রস্তাব নিয়ে প্রশাসন বিভাগ কিভাবে ভীষণ রকম প্রকাশ্যে ইউনিটেড হয়ে গেছে, এবং আইন বিধি ভেঙে ওনারা এটা করতে পারেন না, তো বাট দে ডিড ইট। তাহলে ইন্টারনালি হতে পারে। এক্সটার্নাল ক্ষেত্রে যেটা হতে পারে, যেটা আমি ডক্টর আলী রিয়াজ বলেছেন, বিশেষ করে উনি বলছেন পরাজিত যে শক্তি তাদেরকে ইন্ডিকেট করেছেন, তাদের মধ্যে এক ধরনের চেষ্টা আছে যাতে এটা না হয়। এটা আমরা খুব জেনুইনলি বুঝতে পারি যে এটা হতে পারে। শুধু সেটা না, আমি পরাজিত শক্তি বলতে শুধু বাংলাদেশ একটা দল বলছি না, ইভেন একটা রাষ্ট্র আছে, যে রাষ্ট্রটা বাংলাদেশের মানে গণতান্ত্রিকভাবে বিকশিত হওয়া, জনগণ আত্মমর্যাদা নিয়ে বেড়ে ওঠা, এটা তাদের পছন্দ না। সো নানা দিক এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে কাজ করছে, এবং আমি বিশ্বাস করি এই ঘটনাগুলো আছে। জি রাজ্জাকী ভাই, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের 7 মাস, এই 7 মাসে আমরা দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের
যারা অংশীজন ছিলেন, যে সমস্ত রাজনৈতিক দল, ছাত্র জনতা ছিল, তারা অনেকটাই কিন্তু একেবারে অনৈক্যের সুর আমরা বিভিন্ন ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। এই যে ঐক্যের সংলাপ যেটি সংস্কার নিয়ে শুরু হয়েছে, সেই ক্ষেত্রে কতটুকু ঐক্য প্রতিষ্ঠিত হবে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সহালোচক জাহিদ ভাই এবং আপনাদের সময় টিভির দর্শক শ্রোতা। এই যে কথাটা কি যেন বললেন, জিনিসটা ভুলে গেলাম। ঐক্যের বিষয়টার সাথে আপনি যদি দেখেন, আমরা যখন 5ই আগস্ট আসলো, তারপরে কিন্তু আমরা 5, 7, 10, 15 দিন কিন্তু শুনেছি দল মত নির্বিশেষে আপনি আমি সবাই গিয়ে এটা করেছি। কিন্তু সময়ের ব্যবধানে কিন্তু আবার ডিস্টেন্স মেনটেন হচ্ছিল, কেউ কেউ সরে যাচ্ছে, কারণ তাদের পরবর্তী ধাপের যে আন্দোলন, যেমন ধরেন প্রধানমন্ত্রীকে সরাইলো, তাতে কোনো অসুবিধা হইল না, কিন্তু যখন রাষ্ট্রপতিকে অপসারণ করতে গেল, তখন একটা বড় দল থেকে বার্তা আসলোই রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে। সাংবিধানিক সংকট, প্রধানমন্ত্রী যে ছিল উনিও তো সকল, তার মতে উনি সাংবিধানিকই ছিলেন, তাকে সরানোর পর তো আমার প্রবলেম হয় নাই, কিংবা শূন্যস্থান পূরণ হয়েছে। তো একইভাবে হয়তো বা হতো, প্রেসিডেন্টকে অপসারণ করলো কি করলো না, দ্যাট ইজ নট মাই সাবজেক্ট, কিন্তু যে স্টেটমেন্টটা আসছে, যেই বড় দলটা দিছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা ওইগুলো না বলে সাইলেন্ট থাকলে ভালো হতো। পাশাপাশি আমি একটা জিনিস দেখছি যে এই সরকারের যে লোকগুলো পলাতক হয়ে গেছে, তার সাথে এমপি টেমপি সহ, আল্লাহ পাক দয়া করছে যে রাষ্ট্রপতি, এটা তাদের মাথায় আছে কিনা জানি না, রাষ্ট্রপতি চলে যায় নাই, আল্লাহ পাক বিশেষ দয়া করছে। যদি বলেন কেন, যদি সে চলে যেতে পারতো, আমার কাছে মনে হয় রাষ্ট্রপতি এবং সংসদ সদস্যরা মিলে বাইরে বসেই সরকার পরিচালনা করত। যে বৈধ সরকার আছে, এমপি টেমপি সব এক জায়গায় আছে, রাষ্ট্রপতি আছে, এবং দেশের প্রশাসন তখন পর্যন্ত যে অবস্থায় ছিল, আমার মনে হয় তাদেরকে ফলো করত। সেটা টু সাম এক্সটেন্ট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ভালো হয়েছে। আর এখন আসলে ঐক্যমত্য আসবে না, আমার ধারণা ঐক্যমত্য হবে না। এই আজকে মনে করেন 166টার মধ্যে প্রস্তাবের মধ্যে ঐক্যমতের 120টা বোধহয় এলডিপি সমর্থন করছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, বললে হয়তো এলডিপি মাইন্ড করতে পারে, তাদের মতো দলের সমর্থন করা না করায় কিচ্ছু আসে যায় না। আজকে এই মুহূর্তের রাজনীতিতে বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে আমি যদি বলি, বিএনপি এবং জামাতি আপাতত ফ্যাক্টর। আপনি সেক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি যদি অফিস আদালতে যান, সেক্রেটারিয়েটে যান, মাঠে যান, আপনি যেমন রাস্তায় যদি হাঁটেন, আবহাওয়াটা ঠান্ডা না গরম আপনার কিন্তু আবহাওয়া বলে দেয়। একইভাবে আপনি যদি অফিস আদালতে ঢুকে, আপনি সেখানে বুঝবেন এই যে বড় দুইটা রাজনৈতিক দল বললাম, যার একটা দল পরীক্ষিত 2বার ক্ষমতায় ছিল, আরেকটা এদেরকে ধৈর্য কিছুদিন ক্ষমতায় ছিল, কিছু মন্ত্রণালয় পাইছিল, কিন্তু আপনি সচিবালয়ে ঢুকলে টের পাবেন কাদের গন্ধটা পাওয়া যায়। মানে সবচেয়ে বড় দলের গন্ধ মাঠে পাবেন, কিন্তু প্রশাসনে ঢুকলে পাবেন কিন্তু সবচেয়ে বড় দলের পরের যে দলটা, তাদের গন্ধ পাবেন। আপনি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ভাইস চ্যান্সেলর নিয়োগের ক্ষেত্রে যান, এই টাইপের ওই সমস্ত জায়গায় ওই দলের গন্ধ পাবেন। এখন আসেন, আজকে পর্যন্ত নির্বাচন হলে বিএনপির বিজয় সুনিশ্চিত। মানে আমরা বিএনপির কথা যত খারাপ অর্থে বলি, ভালো অর্থে বলি, আজকে পর্যন্ত সে বিজয় সুনিশ্চিত। অর্থাৎ আপনাদের রাজনৈতিক শক্তি 2টা ফর্মে কাজ করে, একটা হলো মাঠের শক্তি আর একটা ভোটের শক্তি। ভোটের শক্তিতে যদি না, আপনার বিএনপি নাম্বার 1-এ আছে এই মুহূর্ত পর্যন্ত। এখন বিএনপির সাথে যেহেতু জামাতের সেই আগের জোট নাই, সেহেতু জামাত কি করতেছে, খুব সুকৌশলে বলতেছে প্রয়োজনীয় সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় দিবে। এই প্রয়োজনীয় সময়টা কিন্তু খুব ভেগ টার্ম, কারণ প্রয়োজনটা কতক্ষণে। আবার বিএনপি বলছে ন্যূনতম সংস্কার করে আপনি নির্বাচন দেন। ইউনূস সাহেবের কথা আছে 3টা, একটা কথাতে যদি এখন সরে গেছেন, উনি বলছেন সংস্কার যদি অল্প চান ডিসেম্বরে নির্বাচন, সংস্কার বেশি চাইলে মধ্য জুনে নির্বাচন 26-এর, আর যদি সংস্কার না চান নির্বাচন দিয়ে চলে যাবেন। মার্চের কথাও কিন্তু একবার এসেছিল, মার্চের কথা আসলে জুনের মধ্যেই পড়ে সেটা। আচ্ছা, এখন আমার বিএনপির প্রতি কিছু অবজারভেশন আছে। বিএনপি কিন্তু সবসময় বলে যে নির্বাচিত সরকারের কাছে যদি ক্ষমতা দেয়, তাহলে পরে দেশের আজকের যে অস্থিতিশীল অবস্থাটা সেটা স্থির হয়ে যাবে। এবং আমি বিশ্বাস করলাম, তর্কের খাতিরে আমি বিশ্বাস করলাম, কারণ আমি দিন শেষে কি চাই, আমার পার্সোনাল সিকিউরিটি চাই, আমার সম্পদের সিকিউরিটি চাই। আপনি দেশের যত উন্নয়ন করেন, অট্টালিকা বানান, প্লেন বানান, এয়ারক্রাফট বানান, বোম বানান, আমার কিচ্ছু আসা যায় না, আমি সেই জায়গা থেকে ইনসিকিউর। রাজনৈতিক দল বলছে, কারণ আমরা দিনে দুপুরে গুলশানে ডাকাতি দেখি, আমরা ধর্ষণ দেখতেছি, অতীত ধর্ষণ আমি টানলাম না আজকে, কারণ অতীত তো অতীত, ওরা তো। আচ্ছা, এইটা যেহেতু আমি ইনসিকিউর,
আর রাজনীতিতে বলতেছেন আপনারা সিকিউর করবেন আমাদেরকে, দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন। যদি তাই হয়, আবার তারা বলছেন এদের সংস্কার আমরা মানব না, কারেকশন করা হবে, কারেকশন করা হবে, ইভেন বাতিল করা হবে ইনডাইরেক্টলি। যাই হোক, সেক্ষেত্রে আপনি যেহেতু দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, আপনি ডিসেম্বর পর্যন্ত ওয়েট করবেন কেন? আপনি কি ডিসেম্বর পর্যন্ত দেশের ক্ষতি দেখবেন? এই যে মানুষের ইনসিকিউরিটি আপনি দেখবেন? আমি বড় দলকে দায়ী করছি যে আপনি যেহেতু বড় দল নির্বাচন করলে জয়লাভ করবেন, আপনি এখন মাঠে নামতেছেন না কেন? আমার পরিষ্কার কথা, কারণ আপনি কি তাকায় তাকায় দেখবেন আমরা আরো 10 মাস সাফার করি? এটা কিন্তু এখন ঐক্যমত্য কেন জামাতের সাথে হবে না, মানে এই ঐক্যমত্যটা হবে না, কারণ জামাত জানে নির্বাচন করলে বিএনপির জয় সুনিশ্চিত এবং সেক্ষেত্রে সে আউট হয়ে যাবে। এখন সে কারণে আবার ইউনূস সরকারের একটা প্রবলেম আছে, প্রত্যেকটা সরকার কিন্তু কোনো না কোনো রাজনৈতিক সাপোর্ট থাকে, এদের কিন্তু সেই সাপোর্ট নাই। এখন তাদের সাপোর্ট কোনটা? ছাত্ররা যে পার্টি করছে অবশ্যই ইউনূস সাহেবের পাশে থাকবে। আর জামাতের কিন্তু ব্লেসিং সরকারের উপর আছে, ওই টার্মটা দিয়ে যে প্রয়োজনীয় সময় দেওয়া হবে। তার মানে হচ্ছে এ কারণেই ঐক্যমত্যে আসবে না। বিএনপি যখন নির্বাচন চাইবে তখন তারা সংস্কারের দাবিতে মাঠে নামবে। আমি একটা নিশ্চিত সংঘাতের দিকে, রাজনৈতিক সংঘাতের দিকে দেশ যাচ্ছে, মতৈক্যর সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার কাছে মনে হয়। জাহিদ ভাই, যেটি জামাতের প্রসঙ্গটা আনলেন, বিএনপি তো শুরু থেকেই ন্যূনতম সংস্কার করে নির্বাচনের দাবিটা করে আসছে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন কথা বলে আসছিল এবং বিএনপির নেতা আমির খসরু মাহমুদ বলছিলেন যে জুন জুলাইয়ের মধ্যেও নির্বাচন সম্ভব। কিন্তু জামাত যেটি বলছে যে তারা সংস্কার চায়, আবার নির্বাচনের আগে বিচার চায়, সংস্কারটাকে করতে হবে, মানে জামাতের মনোভাবটা আপনি বুঝতে পারছেন কিনা? আমি আসলে বুঝতে পারছি না, মানে কেন বলছি, মানে ওনারা এত বেশি ফ্লাকচুয়েটিং মন্তব্য করছেন, আমি সেই কারণে বলছি। যেমন ধরুন, এই যে নির্বাচন নিয়ে একটা সময় তো কোনো টাইম ফ্রেম নিয়ে কথা বলতে চান নাই, যতদিন লাগে এগুলো হোক, পরে আবার এক ধরনের টাইম ফ্রেমও দেওয়ার চেষ্টা করেছেন। বা স্বয়ং জামাতের আমির আওয়ামী লীগের প্রতি তাদের রাগ ক্ষোভ নেই, তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন দলগতভাবে, কেউ ব্যক্তিগতভাবে করলে সেটা ভিন্ন ব্যাপার। আওয়ামী লীগকে বারবার ফ্যাসিস্ট বললে আমাদের খারাপ লাগে, লন্ডনে গিয়ে বলেছেন। আবার তিনি এখন পরবর্তীতে নানান আলোচনার প্রেক্ষিতে আওয়ামী লীগের বিচারের কথা বলছেন, আওয়ামী লীগের রাজনীতি করার প্রশ্নের কথা বলছেন। সো আমি ঠিক জানি না, জামাতকে আমার কাছে 5 আগস্টের পর থেকে জামাতকে খুবই কনফিউজড একটা দল বলে মনে হয়। কেন কনফিউশন তাদের আমি ধারণা করতে পারি, সেটা হচ্ছে অনলাইনে প্রচুর হাইপ আছে জামাতের, প্রচুর শোরগোল আছে, তাতে কারো কারো মনে হয় যে জামাত মনে হয় অনেক বড় শক্তি অর্জন করে ফেলেছে এই সময়। এটা ফ্যাক্ট যে জামাতের ওপরে অত্যন্ত অন্যায় অত্যাচার নিপীড়ন হয়েছে। জামাতের রাজনীতি কাউকে সমর্থন করতে হবে না। একটা গণতান্ত্রিক সমাজে বিভিন্ন রকম পলিটিক্যাল আইডিওলজির মানুষ আছে, তিনি তার মতো রাজনীতি সমর্থন করবেন এবং কারো বিরোধিতা করবেন, কিন্তু প্রত্যেক বছর রাজনৈতিক অধিকার একটা রাষ্ট্রকে রক্ষা করতে হবে। জামায়াত শিবির ট্যাগ দিয়ে জামায়াতের ওপরে অকল্পনীয় রকম অত্যাচার নির্যাতন হয়েছে। মানে খেয়াল করবেন, বুয়েটের আবরার ফাহাদকে যখন হত্যা করা হয় শিবির বলে, কেউ কেউ বলার চেষ্টা করেছেন উনি শিবির না, আবরার শিবির না। কিন্তু এই আলাপ আমরা অনেকেই করি নাই। আবরার শিবির যদি হয়েও থাকে তো কি হয়েছে, ওকে পিটিয়ে মেরে ফেলতে পারেন, কিন্তু পরিস্থিতি এরকম তৈরি করা হয়েছিল। বিশ্বজিৎকে কুপিয়ে খুন করছেন কারণ ও শিবির। আলাপ করলো বাবা ও তো হিন্দু, ও শিবির হতে পারে না, তখন সবার ইয়ে হলো না, তারপরে শিবির হলে পেটিয়ে কুপিয়ে মেরে ফেলা যায়। আমরা এগুলো সমালোচনা করব। এখন যেটা হয়েছে, তারা একটা ফ্রি টাইমে এসে তারা বেশ শোরগোল করতে পারছেন, রাজনীতি করতে পারছেন। তাতে আমার ধারণা যে তারা তাদের শক্তি সম্পর্কে একটু ইনফ্লেটেড ধারণা, অনেক বেশি ধারণা করছেন। সেই কারণেই তারা নানান রকম টাফ অবস্থান মাঠে নিচ্ছেন। আবার একই সাথে একটা ইনসিকিউরিটির জায়গাও তাদের আছে। কেন বলি, উইচ ইজ ইন্টারেস্টিং। জামাতের আমার বিবেচনায় শক্তি কোনটা? জামাতের শক্তি হচ্ছে দেশের কিছু সিটে তারা একা ইলেকশন করলে জিতবে, খুব অল্প সেটা। আর বেশ কিছু সিটে তাদের বেশ কয়েক হাজার ভোট আছে, 20, 25, 30 হাজার ভোট, কোনোখানে 40,000, 50,000। কিন্তু বাংলাদেশে একটা নির্বাচনে জেতার জন্য আমি একটা সহজ স্ট্যাটিস্টিক্স দিই। আমাদের অ্যাভারেজ কনস্টিটিউয়েন্সির ভোটের সংখ্যা হচ্ছে 3.5 লাখ থেকে 4 লাখ। 80% যদি ভোট দেয়, আপনি হিসাব করবেন 1.5 লাখের কাছাকাছি ভোট না পেলে আসলে কেউ জিততে পারে না। সুতরাং 50,000 ভোটের কোনো ভবিষ্যৎ নাই নির্বাচনী রাজনীতিতে। কিন্তু যদি বিএনপির সাথে একটা টাফ কম্পিটিটর থাকতো, আওয়ামী লীগ থাকতো, তাহলে জামাতের এই 50,000, 20,000, 25,000 ভোটও ফ্যাক্টর হতো। বাংলাদেশে 5-10,000 ভোটের ব্যবধানে প্রচুর সিটের ডিসিশন হতো। এখন জামাত দেখছে যে বিএনপির আসলে এবার যেহেতু আওয়ামী লীগ তার অপোনেন্ট নাই,
বা আওয়ামী লীগ টেকনিক্যালি বলছে যদি নির্বাচনে আসেও আওয়ামী লীগ আসলে কোনো ফ্যাক্টর না, ফলে বিএনপির জামাতকে আর ওই রকম ভাবে দরকার নাই। বিএনপি জামাত আগে বিএনপির সাথে যে বার্গেইন করতে পারতো সেই বার্গেইন করার ক্ষমতাই নেই আসলে জামাতের। ফলে এটাও তাদের মধ্যে এক ধরনের ইনসিকিউরিটি। তাহলে কি হলো, তাদের এক সময় খুবই মানে কনফিডেন্ট বোধ করছেন যে আমাদের বিরাট সমর্থন হয়েছে, কিন্তু আবার দেখছেন বিএনপির আসলে জামাতকে এখন আর প্রয়োজন নাই। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপির এবার একা নির্বাচনই করা দরকার, তাতে তার নিজের শক্তি এবং জামাতের শক্তিটাও আসলে তার পরখ করা দরকার ভবিষ্যতের নির্বাচনগুলোর জন্য। এই দুটো ফ্যাক্টরের একসাথে হওয়ার কারণে জামায়াত আমি ধারণা করি যে কনফিউজড আচরণ করছে। যেটি রাজ্জাকি ভাই বললেন যে নির্ঘাত বা নিশ্চিত সংঘাতের দিকে যাচ্ছে। নিশ্চিত সংঘাতের দিকে আমিও প্রেডিক্ট করি। এখন সংঘাত কতটুকু হবে সেটা নিয়ে একটা আলাপ আছে, কারণ হলো আমি ঠিক দলগুলোর ইস্যুতে না। জামায়াত এখন সংস্কারের কথা বললে জামায়াত মোটামুটি যে আমাদের প্রধান উপদেষ্টা যে রেডলাইন দিয়েছেন ডিসেম্বর বা জুন, এখানে আর একটা কথা একটু বলে রাখি, জুনে নির্বাচন কেন, আমার এই প্রশ্ন আছে। আমি সরকারের কাছে প্রশ্নটা জবাব চাই। কেন বড় প্যাকেজ অফ রিফর্ম যদি আপনি জুন 26 উনি তো দুইটা টাইম বলেছেন, ছোট প্যাকেজের সংস্কার হলে ডিসেম্বর, বড় হলে জুন। আচ্ছা 166টার মধ্যে আমি এভাবে বলি তো, যদি 166টা সব দল এগ্রি করে, আমি ধরে নিলাম, কি করতে হবে আপনাকে? খুব বেসিক রিফর্মের যে পার্টটা আইন সংস্কার করে হবে সেটা একটা অর্ডিন্যান্স জারি করে দিতে হবে। সো বেশ কয়েকটা আইনের অর্ডিন্যান্স করে দিবেন, অধ্যাদেশ। আর যেগুলো সংবিধান সংশোধন সবাই যেভাবে একমত হবে, সেটা ভবিষ্যৎ সংসদ না গণপরিষদ এই সিদ্ধান্ত নিয়ে নেন। তাহলে 6 মাস এক্সট্রা সময় কেন লাগছে, এটা আমার প্রশ্ন আছে। যাই হোক, ডিসেম্বর হোক জুন হোক, এখন পর্যন্ত জামায়াত তো খুব দ্বিমত করছে না। কিন্তু এখানে একটা কিন্তু আছে, আমরা বাইরে থেকে বেশ কিছু মানুষজনকে দেখছি যারা খুবই প্রভাবশালী এই অর্থে যে জামায়াতের সাথে বা বিশেষ করে স্টুডেন্টদের দলের সাথে তাদের বক্তব্য ম্যাচ করে। এই যে নির্বাচন এখনই দরকার নেই, 3-4 বছরের আলাপও মাঠে আনা শুরু হয়েছে। সুতরাং একটা সংঘাত আসলে, এবং আমি আওয়ামী লীগের অবশিষ্ট সময় থাকার কথাও শুনেছি, এবং এখন এটা খুবই সিরিয়াসলি আসছে। এইরকম একটা পরিস্থিতিতে আমি আসলে জামাতকেও প্রধান ঝুঁকি মনে করি না। যদি একটা প্রাথমিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, ওখানে আওয়ামী লীগ ঢুকে যাবে কেওস করার জন্য। বেশ কয়েকটা জায়গায় রিসেন্টলি এই যে সাভারে বা কোথাও যে একটা ধর্ষণের অভিযোগে যে গণপিটুনি দেওয়া হলো একটা কিশোরকে, আই হোপ, আমি যতদূর দেখলাম শেষ পর্যন্ত মারা যাননি, কিন্তু মুমূর্ষু অবস্থায় ছিলেন। ওই যে পুলিশের কাছ থেকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেটা করলো আর কি, সেখানে প্রচুর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকজন আগের দেখা গেছে। সো একটা কেওসের পরিস্থিতি তৈরি হলে কিন্তু এই কেওসটা অনেক মেজর হয়ে দাঁড়াতে পারে, এই কারণে যে তারা বসে আছে একটা ভোলাটাইল সিচুয়েশন, তার মধ্যে তারা ঢুকে পড়বে। সো একটা সংঘাতের প্রবাবিলিটি আসলে খুবই আছে। জি রাজ্জাকি ভাই, যেটি বলছিলাম যে এই যে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হলে দেশ সঠিক পথেই থাকবে, যদি দেরি হয় তাহলে দেশ বিপথে যাবে। আপনার কাছে কি মনে হয়? এটা আমার কাছে, ওনারা রাজনীতিবিদ, ওনারা বলতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মানে ওনাদের কাছে বিকল্প নাই। মানে ডিসেম্বর থেকে যে আগায় আনবে সেটা বোধহয় তাদের ক্যাপাসিটি নাই, আমি মনে করি। এটা লজিক দিচ্ছি আমি আপনাকে। ধরুন এই যে জাহিদ ভাই, আমরা পেপারে পাইলাম 166 সংস্কারের প্রস্তাব আছে। আপনি জাস্ট কল্পনা করেন, সব প্রস্তাবটা বিএনপি মাইনে নিল, সংস্কার একেবারে মাইনে নিলাম। এর মধ্যে আমি আজকে পত্রিকায় দেখলাম যে 111টি হয়তো আলোচনাও করা না, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি 166 যদি এই মুহূর্তে বিএনপি মেনে নেয়, তার মানে 7 দিনের পর কি নির্বাচনী তফসিল দিবে? কি আমি বুঝতে পারছি? আমি যদি বিএনপি হইতাম তাহলে এই প্ল্যান করতাম, বিকজ ইউ হ্যাভ দ্য প্রিভিলেজ টু চেঞ্জ দ্য কনস্টিটিউশন অ্যাট এনি মোমেন্ট। আপনি যদি 2/3 মেজরিটি পান, আপনি যে কোনো সময় বাতিল করতে পারেন। 1, 2 হচ্ছে আপনি যদি এখন স্বাক্ষর কইরাও করেন, কথার কথা বলছি যে ঠিক আছে আমরা এই সংস্কার মেনে নিলাম, তুমি আমাকে নির্বাচন দাও, তাহলে কি হবে রেজাল্টটা? বিএনপির বিজয় সুনিশ্চিত। এবং আজকে 15 দিনে 1 মাস 1.5 মাসের মধ্যে নির্বাচন হয়, তাহলে বিএনপি খুব ভালো রেজাল্ট করবে। তার ভালো রেজাল্ট করলে এই সংস্কারে আমার কি আসে যায়? দীর্ঘ 17 বার তো সংস্কার হয়েছে আমাদের। এই সংস্কার কিন্তু সব দলই করছে মিলে দিলে। কইরা একটা চটি বই বানাইছে স্বৈরাচার বানানোর, এই যে 17 বার হয়েছে। এখন আসেন, এই জন্য আমি বললাম, এখন আসেন জামাতের প্রসঙ্গে। এই যে জামাত পর্যাপ্ত টাইম দিচ্ছে কেন? ওই যে সে বললো না একটা কনফিউজিং ব্যাপার, আমি একেবারে কনফিডেন্স নিয়ে বলছি, ইফ জামাত যদি নিশ্চিত হইতো যে ভোটের মাঠে আমার বিজয় সুনিশ্চিত, তাইলে পরে তো প্রয়োজনীয় সময় দিত না।
আপনি প্রয়োজনের সময় তখনই দিচ্ছেন যে ইউ আর গেটিং দ্য টেস্ট অফ পাওয়ার, এবং পাওয়ারের পাশে পাশে আপনি আছেন সেটা আমরা দেখতে পাচ্ছি, এই কারণে প্রয়োজনীয় সময় দিচ্ছেন। 2 নম্বর হচ্ছে এই যে সংখ্যানুপাতের একটা কথা আছে, হুইচ ইজ ভেরি ট্র্যাজিক। আমি একটা লজিক দেই, আমি হয়তো জাহিদ ভাই আমার চেয়ে ভালো জানে, যেহেতু ইয়েতে কমিটিতে সে ছিল। আপনি যখনই সংখ্যানুপাতে আসবেন তখন আপনার সিম্পলি প্রতীকে নির্বাচন করতে হবে। কারণটা কি? আপনি 300 সিটে প্রার্থী দিলেন, হ্যাঁ 300 সিটে প্রার্থী দিলেন, এক একটা সিটে জামাত কোন জায়গায় 40,000, বিএনপি কোথাও 1.5 লাখ, জামাত এক জায়গায় 20,000, ভোটটা তো পার্টিকুলার ওই প্রার্থীকে দিছে। কিন্তু যখন আপনি সংখ্যানুপাতে চলে যাবেন, সারা বাংলাদেশ থেকে কাউন্ট করলেন যে 1 কোটি ভোট আপনি পাইছেন। 1 কোটি ভোট পাইলে আপনি 30 জন মেম্বার পাঠাবেন পার্লামেন্টে। কোন 30 জন? যেই 30 জনকে আমরা ভোট দিইনি। জনগণ আপনার এলাকায় তো আপনাকে ভোট দিছে মাত্র 20,000-এ, কিন্তু আমি যখন 30 জন লোক নির্ধারণ করব তখন তাকে বাদ দিয়ে দিছি। এই 30,000 ভোটও আর একটা প্রার্থীর কাছে গেছে, তাহলে আমি তো তাকে ভোট দিই নাই। গণতন্ত্রের নিয়মে তো ভোটার ভোট দিবে প্রার্থীকে। সুতরাং এটা একটা ব্লান্ডার, এবং শুধু এটা জামাতের মতো দল বা অন্যান্য ছোট ছোট দলের একটা পার্লামেন্টারি পজিশন পাওয়ার জন্য। একই সাথে যেটা বলল যে এইটা যদি এস্টাবলিশ করতে পারে, জামাত আওয়ামী লীগের গুড বুকে যাবে, কারণ আওয়ামী লীগ যদি নির্বাচন করে সেও তো সংখ্যানুপাতে সিট পাবে, এবং সংখ্যানুপাতের সিটটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় পড়ে বলে আমি মনে করি না। কেননা আমি যাকে চুজ করলাম, এটা তো আবার ঝুঁকিও আছে মনে হয়। নো আমি যাকে চুজ করলাম সে যদি পার্লামেন্টে না ঢোকে, আপনি আমার এলাকায় আমাকে 20,000 লোকে ভোট দিল, এবং এইভাবে 1 কোটি ভোট হয়েছে, 1 কোটি ভোটে 30টা সিট যাবে, প্রার্থী 300 লোকে তো এই ভোটটা অর্জন করছে, তার থেকে আপনি 30 জন লোক পার্লামেন্টে বানাবেন, বাকি 70 জনের ভোটটা এরা মানে ব্যবহার করতেছে, এদেরকে তো ভোট দেয় নাই। সুতরাং সংখ্যানুপাত কোনোভাবে গ্রহণযোগ্য না। 2 নম্বর হচ্ছে এই সংস্কার মেনে নিয়ে নির্বাচনের দিকে বিএনপির যাওয়া উচিত আমি মনে করি। কারণ বিএনপি যদি মনে করে, এই আগেও বলছি, আপনি ডিসেম্বর পর্যন্ত কেন ওয়েট করবেন, কেন দেশ জাতির মানে ক্ষতিটা আপনি দেখবেন? সেক্ষেত্রে আমি মনে করি এই মুহূর্তে যদি বিএনপি সমস্ত সংস্কার মেনে নেয়, আমার মনে হয় না কোনো অসুবিধা আছে, যদি তারা দ্রুত নির্বাচন চায়। তা না হলে মাঠে নির্বাচনটা তাদের আদায় করা কঠিন হবে। কেন বলছি? আপনি যদি মাঠে, একটু আগেও বলছি, মাঠে কিন্তু ভোটের রাজনীতি আর একটা শক্তির রাজনীতি। আওয়ামী বিরোধী যে দলটা আজকে দাঁড়াইছে, সেই দলটা আমি পরিষ্কার বলতে পারি এনসিপি। মানে এনসিপি কেন আওয়ামী বিরোধী? তারা ফ্যাসিস্ট বিরোধী একটা রাজনৈতিক শক্তি এনসিপি, এতে কোনো সন্দেহ নাই। আর যদি আপনি আওয়ামী লীগ যখন চলে গেল একটা জায়গা থেকে, সমস্ত জায়গা থেকে যখন চলে গেল, তখন সেই আওয়ামী লীগ এর জায়গাগুলা পূরণ করছে কারা? কেউ না কেউ পূরণ করেছে। এখন একটা নতুন তরুণ প্রজন্ম আসছে কিন্তু ভোটে। এই তরুণ প্রজন্মের কাছে 2টা ম্যাটার আছে। একটা ম্যাটার হলো তারা আওয়ামী লীগের 16 বছর পাওয়ারে দেখছে, তাদের প্রতি তারা বীতশ্রদ্ধ, তাদের যে অ্যাকশন, তারা যে করছে 16 বছরে, তাতে তারা বীতশ্রদ্ধ। আবার আওয়ামী লীগ সরে যাওয়ার পর যারা আওয়ামী লীগের জায়গাটা পূরণ করছে, তাদেরকেও এই তরুণ প্রজন্ম দেখছে। সুতরাং মাঠে মারামারি করতে গেলে এই তরুণ প্রজন্ম ফ্যাসিজম বিরোধী যে শক্তিটা, তাদের সাথে যোগ দিবে। আরেকটা কথা বলি, আমি ব্যক্তিগত ওপিনিয়ন আমার, এটা বিডিআর হত্যা হলো 57 জন অফিসার। এই 57 জন অফিসারের প্রত্যেকের কিন্তু একটা ব্যক্তির যদি কোর ভ্যালুর 2টা অফিসারও আর্মিতে থেকে থাকে, তাহলে 114টা অফিসার আছে। তাদের মোরাল সাপোর্ট কিন্তু ফ্যাসিজমের বিরুদ্ধে। আবার তার প্রতিবাদ করতে গিয়ে সেনাকুঞ্জে যে 150 বা 200 পুলিশ আর্মি অফিসার চাকরি হারিয়েছে, তাদের প্রত্যেকের কোর ভ্যালুর যদি 2 জন করে অফিসার থাকে, আরও 300 অফিসার আর্মির ভিতরে আছে। শুধু আমি কেন বলছি কথাটা, যখন শেখ হাসিনার পতনের জন্য ওয়াকারুজ্জামান সাহেব গিয়ে দায়িত্ব নিলেন, ওয়াকারুজ্জামান নিশ্চয়ই তার ট্রুপসে বলেন নাই আমরা আর মারামারি করবো না, বরং ট্রুপসরা বলছে নো মোর ফায়ারিং, সেখানে সে আসছে। সুতরাং আর্মির ভিতরে এই একটা ডিভিশন আছে, এবং মেন্টাল সমর্থন ফ্যাসিজমের বিরুদ্ধে যে শক্তিটা আছে, সেটার জন্যে মাঠে এই মারামারির ক্ষেত্রে, ভোট বাতিল করার ক্ষেত্রে, নির্বাচন বানচাল করার ক্ষেত্রে, সংস্কার আর বিচারের দাবিতে এরা যদি করে, এরা মাঠে খুব শক্ত থাকবে। সেহেতু বিএনপির জন্য অনেক ঝুঁকি আছে, তাই বিএনপির তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করা উচিত, ইভেন সমস্ত সংস্কার মেনে, কারণ পরিবর্তন করতেই পারবে। জি, জাহিদ ভাই কিছুক্ষণ আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দিয়েছেন, এবং তিনি যেটি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই, তবে বিচার তারা করতে চান বা বিচার করা হবে। কিন্তু আজকে একটি পত্রিকার বড় একটি রিপোর্ট ছিল যে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের ঘটনায় 1100টি মামলা হয়েছে, চার্জশিট হয়েছে মাত্র 1টি, আসামি লক্ষাধিক, গ্রেফতার হয়েছে 10,000-এর মতো।
ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে আসছি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে 2-3টা কথা একটু বলি। মানে সিস্টেমটা আসলে এইরকম, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে কিন্তু আমাদের এখন যে সিস্টেম আছে, এটাকে আমরা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, FPTP বলি। এখানে যেমন প্রার্থী থাকে, আসলে ওখানে প্রার্থী থাকে না। ওখানে কিরকম হয়, প্রত্যেকটা দল 300 জনের একটা তালিকা এক থেকে সিরিয়ালি দেবে। যে কোনো কনস্টিটিউয়েন্সিতে ভোটাররা ভোট দেবেন মার্কাকে, কোনো ব্যক্তি নাই কিন্তু ওখানে। মার্কা তখন যেটা হয়, ধরলাম যে 10% ভোটস পেয়েছেন, তার মানে তিনি 30টা সিট পাবেন। নির্বাচন কমিশন তখন ওই তালিকার প্রথম 30 জনকে এমপি হিসেবে ঘোষণা করবেন। এটার যুক্তি ছিল এটা যে আসলে একটা FPTPতে যে সমস্যাটা হয়, যে টেকনিক্যালি যে সরকার গঠন করেছে তার চেয়ে বেশি ভোট পেয়েও কেউ হেরে যেতে পারে ভোটের সংখ্যায়। কিন্তু প্রবলেম যেটা আমরা সবসময় বলি, সরকার আনস্টেবল হবে, বাংলাদেশে স্টেবল সরকার তৈরি হবে না। এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমরা 70 অনুচ্ছেদের মতো অনুচ্ছেদ রাখছি কারণ আমাদের দেশে কেনা বেচা হবে। তো একটা দল যদি কথার কথা 35% ভোট পেলে বাংলাদেশে সরকার গঠন করতে পারে, তাই তো? মোটামুটি গ্রসলি 151 সিট সে পাবেই, মোটামুটি শিওর থাকেন। কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে 35% ভোটে তিনি সিট পাবেন 105টা, তার আরো 36টা সিট প্রয়োজন। এই সিট যারা যোগাবেন এরা এই সরকারকে আসলে টিকতে দেবেন না। নেপালে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের সংকট আমরা দেখেছি। উন্নত গণতান্ত্রিক দেশ যেমন জার্মানিতে এটা একটা সাকসেসফুলি আছে। সো এটা আমরা কোনোভাবেই আসলে আমাদের অন্তত লোয়ার হাউস, আমাদের যদি একটা আপার হাউস হয় সেখানে ভাববো, এখানে হতে পারে না। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে অনেক চাপানুতর হয়েছে, কিন্তু সরকার যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না তার একটা ক্লিয়ার প্রমাণ বেশ কয়েক মাস আগে আছে। আমি দীর্ঘদিন থেকে এই আলাপটা করছি, প্রমাণটা বলি। আইসিটি যে আইন আছে সেই আইনে আওয়ামী লীগ সংগঠনকে বিচার করার ধারা সংযুক্ত করেছিল। তাদের উদ্দেশ্য ছিল জামায়াতকে বিচার করবে। এই সরকার ক্ষমতায় আসার পর সেটা ছিল এবং প্রাথমিক সংশোধনীতে 10 বছরের জন্য দলকে নিষিদ্ধ করার ক্ষমতা রাখা হয়েছিল। কিন্তু মজার ব্যাপার, শেষ পর্যন্ত যে আইনটা পাশ হলো তার মধ্যে দলকে বা সংগঠনকে অভিযুক্ত করার ধারাটিই বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা 3-4 মাস আগের ঘটনা। সেদিনই বোঝা গিয়েছিল আসলে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথে যাচ্ছে না। এখন আমরা যদি একটু সরাসরি বলি, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার বিরুদ্ধে খুব স্ট্রং ইন্টারন্যাশনাল প্রেশার আছে, জিও পলিটিক্সও কাজ করছে। আমি ইউরোপ আমেরিকানদের কথা সরিয়ে রাখি, গুরুত্বপূর্ণ ব্যাপার, জাতিসংঘ তো অত্যন্ত টাফ একটা রিপোর্ট তৈরি করেছে যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোরভাবে গেছে, শেখ হাসিনা সহ। কিন্তু জাতিসংঘ তার রিপোর্টে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না বা উচিত হবে না বলে তাদের সাজেশনে বলেছে। সুতরাং আমি ধারণা করি যে সরকারের দিক থেকেও সরকার এটাকে রিকগনাইজ করছে, তবে এটা একটা রাজনীতির বিষয় হয়ে দাঁড়াবে। কারণ আমি দেখলাম যে এনসিপি এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে দাঁড়িয়েছেন এবং পলিটিক্সে এটাই হয়, আপনি যে ইস্যু দিয়ে মানুষের সাথে কানেক্ট করা যায় সেই কানেক্ট করার জন্য আওয়ামী লীগকে এই আলাপটা আনবেন। কিন্তু আপনি যেটা বলেন উইচ ইজ ভেরি অ্যালার্মিং, আমরা এটা চাই বাংলাদেশে আওয়ামী লীগের শেখ হাসিনা তার সাথে খুব ক্লোজলি জড়িত লোকজন সহ এদের যদি বিচার আমরা করতে না পারি, আমি প্রায় কথাটা বলছি, এই স্টেটের ভবিষ্যতে আর কাউকে বিচার করার অধিকার নাই। আমি জাহেদ যদি 5 জন লোককে কোনোদিন খুন করি, আমার বিচার করার অধিকার এই স্টেট রাখে না যদি শেখ হাসিনা এবং তার সাথে রিলেটেড এই লোকগুলোর বিচার না করা যায়। এই ভয়ঙ্কর, কারণ তাদেরটা কিন্তু পেটি খুন না, এগুলোকে আমরা ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি বলি। এবং এই অপরাধগুলো আপনি আমার দেশের লোকের মধ্যে করলেও এটা যেহেতু মানবতা বিরোধী অপরাধ, এটা কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেও বিচার করতে পারেন, এটা এত ভয়ঙ্কর অপরাধ। কিন্তু এই যে অগ্রগতির কথা বললেন এটা আসলেই যথেষ্ট না, কারণ হলো বেশ কিছু ক্ষেত্রে আমরা আরেকটু ফাস্টার চার্জশিট পেতে পারতাম। তবে আবার একই সাথে আমি যোগ করতে চাই সেই বিখ্যাত জাস্টিস হারিড জাস্টিস বেরিড, আমরা ওটাও যেন না করে উঠি। কারণ আমার এটাও একটু অ্যালার্মিং লাগে, জনগণের চাপে কিনা জানি না, আমাদের চিফ প্রসিকিউটর বলেছেন ডিসেম্বরের মধ্যেই নাকি শেখ হাসিনার কয়েকটা বিচার হয়ে যাবে। এটাও আমার কাছে খুব ফাস্ট মনে হয়। সো আমাদের একটা ব্যালান্সিং লাগবে, অন্তত সরকার একটা কাজ যাতে করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যাতে মোটামুটি মেনটেইন করা যায়, তাতে কিছুটা সময় লাগলেও লাগবে। এবং তাদের উচিত জনগণের সাথে কমিউনিকেট করা যে আমরা বিচার এখানে এনেছি, এই করছি, অন্যগুলো চার্জশিট হয় নাই কিন্তু এটা এই পর্যায়ে আছে, তাতে মানুষ যাতে বুঝতে পারে যে বিচার প্রক্রিয়াটা ভিজিবল আছে, এটা তারা চেষ্টা করছেন, এটা করতে হবে। জি রাজ্জাকে ভাই, ইনক্লুসিভ নির্বাচনের আলাপটাও কিন্তু উঠছে। ইনক্লুসিভ নির্বাচন বলতে কি বোঝাচ্ছে? যে আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে। এক সেকেন্ড একটা পয়েন্ট যোগ করে দিই, কিছুদিন আগে আমাদের সেনাপ্রধান যে বক্তব্য নিয়ে অনেক আলোচনা হলো, ওর মধ্যে কিন্তু ইনক্লুসিভ শব্দটা উনি বলেছিলেন। ইনক্লুসিভ মানেই তো আপনি কাউকে বাদ দিতে পারবেন না, ভেরি সিম্পল। আপনি যদি একটা দল রাষ্ট্রীয়ভাবে নিষেধ না করেন তাহলে আপনি ইনক্লুসিভ মানে আপনি নির্বাচন করতে পারবেন, এটা পরিষ্কার, এটা এই মেসেজ যায়।
কিন্তু যে কথাটা আমাদের আলোচনা হচ্ছিল ইনক্লুসিভ, আবারও বলছি ইনক্লুসিভ নির্বাচন হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে যদি কোনো কারণে আইনগতভাবে কোনো কারণে নির্বাচন কমিশন তাদেরকে বাদ না কিন্তু দেয়। আওয়ামী লীগের এখন যে সাংগঠনিক অবস্থা, তাতে নির্বাচনে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি তাদের আছে কিনা? আমার তো কাছে মনে হয় যে নির্বাচন করতে পারবে না কেন। এখন সাংগঠনিক অবস্থা যেটা বলছে নেতৃত্ব কে দিবে সেটা ভিন্ন কথা। নিশ্চয়ই একটা সিদ্ধান্ত তাদের ভাবে আদৌ নির্বাচন করবে কিনা, তারা করলে কি পরিস্থিতি যাইতে পারে, কিন্তু নির্বাচনে তাদের বাধা নাই। কিন্তু আমার কাছে একটা বিষয় খুব আশ্চর্য লাগে, যে কথাটা জাহিদ ভাই বললো তার রেশটা ধরে আমি বলি যে এই যে ওই হত্যার যদি বিচার না হয়, যেমন ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত হয়েছিল। আচ্ছা, ধর্ষণের সেঞ্চুরি কিন্তু 7 দিনে হয় নাই, 7 মাসেও না, এবং সে রীতিমতো উল্লাস করছে যে ধর্ষণের সেঞ্চুরি পূরণ করছি ওই সরকারের সময়। তো ওইটা যদি বৈধ হয়ে যায়, ধর্ষণের বিচার আর হওয়া উচিত না। একইভাবে যে কথাটা বললো আমি 5টা হত্যা করলে হত্যার বিচার করা উচিত না। এখন আমার রাজনীতির দলের কথা আসতেছে, আমি বিএনপির ফখরুল ইসলাম আলমগীর সাহেব পরিষ্কার বলছেন যে এই জুলাই আন্দোলনে তাদের 427 জন নেতাকর্মী মারা গেছে, নেতা বাদ দিলাম, কর্মী মারা গেছে। আচ্ছা, আপনি বলেন এই 16 বছরের সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি। আচ্ছা, বিএনপির 427 জন লোক মারা গেছে, বিএনপির ইলিয়াস গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, বিনা বিচারে অনেকে মারা গেছে, 1.5 লক্ষ মামলা হয়েছে, 50 লক্ষ আসামি ছিল, এবং বিএনপির মাথার তাজ যিনি, আমরাও তাকে শ্রদ্ধা করি, আমি দল না করলেও, খালেদা জিয়া, তাকে আপনার একটা ফালতু মামলায় এক জায়গার টাকা আরেক জায়গায় রাখছে, তাতে 7 বছর জেল দিছে। এই যে জ্বালা, এই জ্বালা যদি তারা ভুলে যেতে পারে, কই একটা জায়গায় তো ডিটারমিনেশন থাকা উচিত ছিল যে আমরা এই বিচারটা চাই। বিচারটা যদি লম্বা সময় হয় তাহলে তাদের বলা উচিত ছিল তোমরা ইনিশিয়েট করো, আমরা অঙ্গীকার করতেছি আমরা ক্ষমতা এসে এর কন্টিনিউ করব। তাহলে আমি ব্যক্তিগতভাবে, যেমন আমার দিক থেকে আমি মারাত্মক খুশি হইতাম। না, এটা বলেছে, আমি শুনি নাই, গত দুদিন আগেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে। জানি না যে করবে, সেটা অন্য, যদি বলে থাকে ভালো কথা। কারণ আমি শেখ হাসিনাকে মনে করি ফিমেল ভার্সন অফ হিটলার। তার যদি আপনি বিচার না করেন, 2 নম্বর, আমি জাহিদ ভাইয়ের সাথে দ্বিমত করছি না। জাস্টিস বারিড, জাস্টিস হারিড, জাস্টিস বারিড, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, কারেক্ট। এই ম্যাক্সিম আমরা এগুলো পড়ছি, কারেক্ট। কিন্তু এই যেহেতু স্পেশাল কোর্টে এই মামলাগুলো হচ্ছে, কন্টিনিউ যদি এই মামলাগুলো করে, একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা দেখতে থাকে কঠিন মনোযোগের সাথে, তাহলে করা যেতে পারে। সব মামলা না করুক, 2-4টা করা যেতে পারে। এখানে তো ডেইলি শত শত মামলা নাই, যেহেতু এটা স্পেশাল ট্রাইব্যুনালের মামলাটা হচ্ছে, পর্যাপ্ত ম্যান পাওয়ার দিয়ে, লয়ার দিয়ে, এভিডেন্স ডকুমেন্ট সব রেডি করলে এটা আপনি কোর্ট কন্টিনিউ করতে পারেন, কিন্তু এভরিডে করতে পারেন, বিধান আছে। ডিফেন্সকে তো সময় দেওয়ার বিধান আইনও বলা আছে। হ্যাঁ, ডিফেন্সকে সময় দিবে কেন? ডিফেন্স তো আননেসেসারি সময় চাইলে হবে না। ডিফেন্স যদি আইসা এমন একটা ইস্যু দেয় যে আমি আজকে কোর্ট করতে পারবো না, ওই সমস্ত ইস্যু তো হবে না, আপনি ওইভাবে নিতে পারবেন না। এগুলো হয় কেন? এগুলো হয় লয়ারদের কারণেই হয়। কারণ একটু আগে আমি কি বলছি যে আওয়ামী লীগের সময় যে বাজে কর্পোরেটগুলো ছিল, যারা ব্যাংকের লুটপাট করছে, সেই ব্যাংকের লুটপাট করার পর তাদের কিন্তু লয়ার ছিল, অ্যাডভাইজার, লিগ্যাল অ্যাডভাইজার, তাদের পক্ষে মামলা করত। কিন্তু তারা যখন সেই জায়গাগুলো ফেলে চলে গেল, কারণ এই পৃথিবীতে একটা মাত্র সরকার দেখলাম যে পালানের সাথে সাথে খতিব পালায়। এখন বলতেছি আমাদের সময় একেবারে শেষ, ঠিক আছে, দুঃখিত। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।